আমি তোমাদেরকে পড়িয়ে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম একাদশ অধ্যায়। তোমাদেরকে আমি বলেছিলাম একাদশ অধ্যায়ে ভাষা আন্দোলন সম্পর্কে। এবার আমি তোমাদেরকে পড়াবো রাজনৈতিক পূর্ব বাংলার রাজনৈতিক তৎপরতা। দেখো, রাজনৈতিক রাজনৈতিক তৎপরতা সম্পর্কে আমি তোমাদেরকে পড়াবো। দেখো, 1952 সালে একটু পূর্ব পূর্ব আলোচনায় ফিরে যাই। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি কি ভাষাকে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করা। 1947 সালে যখন ভারত উপমহাদেশ ভাগ হয়ে একটা পাকিস্তান আর একটি ভারত, দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, তখন আমরা পূর্ব বাংলা এই বাংলাদেশের মানুষজন তখন এটাকে কি বলা হতো, পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অধীনে ছিলাম। তো আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম। পশ্চিম পাকিস্তানের শাসকচক্র চেয়েছিল উর্দুকে, তাদের ভাষা যেহেতু উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করা। তখন 1947 সালে শুরু হয় ভাষা আন্দোলনের সূত্রপাত। তো 1952 সালে এর চূড়ান্ত রূপ লাভ করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলার মানুষ শহীদ হয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় অবশেষে। এবং 1999 সালে 17ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে 1952 সালের ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে। দেখো, এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা পাবো একাদশ অধ্যায়ে রাজনৈতিক তৎপরতা সম্পর্কে জানতে পারবো। 1947 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক ভাবাদর্শ। 1947 সালে কিন্তু ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন হয়ে পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তখন 1947 সালে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় প্রধানত 3টি রাজনৈতিক দল বা ধারা বিদ্যমান ছিল। একটা ছিল ধর্মীয় আদর্শভিত্তিক রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ, আর একটা ছিল অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক ধারার দল জাতীয় কংগ্রেস, বিপ্লবী সাম্যবাদী ধারার কমিউনিস্ট পার্টি। তো মুসলিম লীগও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড। আচ্ছা, এর আগে আমরা শিক্ষণফলটা দেখি নেই। আমরা শিক্ষণফলে পাবো নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। দেখো, শিক্ষণফল নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। দুই নম্বর, যুদ্ধক্ষণ গঠন ও পরবর্তী ঘটনা মূল্যায়ন করতে পারবো। গঠন ও পরবর্তী ঘটনা প্রবাহ মূল্যায়ন করতে পারবো। এবং রাজনৈতিক আন্দোলন সম্পর্কে
ভাব বিনিময় উৎসাহী হব উৎসাহী হব এবং অন্যকে উৎসাহী করব এবং অপরকে উৎসাহী করব। যে শিক্ষার্থীরা সেখানকার কথা জেনে নিলে, এখন দেখো আমরা পড়ছিলাম একাদশ অধ্যায়ের রাজনৈতিক তৎপরতা সম্পর্কে। তো মুসলিম লীগ কেন গঠন করার প্রয়োজন, মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ডটা আমাদের জানা দরকার। পরে আমরা নতুন নতুন রাজনৈতিক দল গঠন করার কেন প্রয়োজন হলো সেটা আমরা জানবো। আগে জেনে নিই মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড। গণতান্ত্রিক কর্মকাণ্ডে দেখো জনগণ কি করে, সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হয়। কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ডে কি সমস্যা হয়েছিল দেখো, 1947 সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। নতুন রাষ্ট্র পাকিস্তানের শাসক দল হিসেবে মুসলিম লীগের যাত্রা শুরু হয়। শুরু থেকে উর্দুভাষী পশ্চিম পাকিস্তানের নেতৃবর্গের পকেট দলে পরিণত হয় মুসলিম লীগ। 1947 সালে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জানো তো তোমরা, ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালি মুসলমান হিন্দু সবাই মিলেমিশে কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এর ফলে আমরা কি করেছিলাম, ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়ে একটা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, আরেকটা সৃষ্টি হয়েছিল কি ভারত। তো যখন পাকিস্তান সৃষ্টির আন্দোলনে বাঙালি নেতৃবৃন্দের প্রচেষ্টা, উদ্যোগ ও আত্মত্যাগ ভুলে গিয়ে পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগ নেতারা বাঙালির বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে, বাঙালির প্রতি চালায় দমন নীতি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাসিমদের মতো মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতারা উপস্থিত হন। এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাসিমদের মতো মুসলিম লীগের ত্যাগী নেতা বাঙালি নেতারা উপস্থিত হন। এতে কি হয়, শাসক দল হিসেবে মুসলিম লীগ শুরু থেকে কি করেছিল, অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে থাকে। ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে শুরু করে। 1947 সাল পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকে মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে, দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে এই সময় দলটি। মানে দলের মধ্যে কোনো কিছু না, সমঝোতা ছিল না, দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দলটি। একটি ধারা ছিল শহীদ সোহরাওয়ার্দী হাসিমপন্থী, অন্যটি ছিল খাজা নাজিমুদ্দিন মৌলানা আকরাম খাঁ পন্থী। প্রথম ধারাটা ছিল উদার গণতান্ত্রিক সংস্কারপন্থী এবং দ্বিতীয় ধারাটি ছিল রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাবহ দোসর। তো ফলে এই অন্তঃকোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেয়। এছাড়া পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর সংস্কারপন্থী ধারা নেতাদের সবসময় কোণঠাসা ও দমন করার চেষ্টা করতো। তো প্রথম দলটি সোহরাওয়ার্দী হাসিমপন্থী যারা ছিলেন তারা চেয়েছিলেন বাঙালির উন্নতি। আর অন্য দলটি যারা ছিল তারা ছিল কি, রক্ষণশীল পশ্চিম পাকিস্তানিদের আজ্ঞাবহ দোসর। পশ্চিম পাকিস্তানিরা যাই বলতো তাই তারা মেনে নিত। তোমরা তো জেনেছ পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ শুরু করে। কেমন, আমরা কিন্তু স্বাধীনতা, যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা মেনে নিয়েছিলাম, কিন্তু যখন শুরু হলো বৈষম্য তখন এই বাঙালি কি করেছিল, নিজেদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তৈরি হতে শুরু করেছিল। ভাষা আন্দোলনের পরেই বাঙালিরা চেয়েছিল নিজেদের একটি স্বাধীন দেশ, মুখের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। 1956 সালে যখন সংবিধানে বাংলাকে মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়, তখন থেকেই বাঙালির মনে স্বাধীনতার বীজ বপন হতে শুরু করে, যার ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ শহীদের বিনিময়ে, বলা হয় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা কি পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের দেশের নাম বাংলাদেশ এবং আমাদের
ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা। তো দেখো মুসলিম লীগের এই প্রান্তনীতির কারণে যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সংস্কারপন্থী ধারার নেতাদের সবসময় কোণঠাসা করার চেষ্টা করত, তখন মুসলিম লীগের এই প্রান্তনীতির কারণে দেশে মারাত্মক সংকট সৃষ্টি হয়। মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার উন্নতির দিকে সামান্যতম দৃষ্টিপাত করতো না। বলেছিলাম তোমাদেরকে বৈষম্যমূলক আচরণ করতো পূর্ব বাংলার মানুষের প্রতি। তো পূর্ব বাংলার প্রতি তাদের বৈষম্যমূলক আচরণ ক্রমেই প্রকট হয়ে উঠতে থাকে, ক্রমে বাড়তে থাকে। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ছিল লক্ষণীয়। 1948 সাল থেকে পূর্ব বাংলার মুসলিম লীগের জনসমর্থন দ্রুত কমতে থাকে। ফলে যখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তারপরে আর্থিক সবকিছুতেই পূর্ব বাংলার জনসাধারণের প্রতি বৈষম্যমূলক আচরণ করত। ফলে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন দ্রুত কমতে থাকে। তো এই জন্য কি হয়, এই জন্য নতুন নতুন রাজনৈতিক দলের উদ্ভূত হয়, এবং ফলে নতুন নতুন এই যে মুসলিম লীগ পূর্ব বাংলায় বিভিন্ন দমননীতি, তারপর বৈষম্যমূলক আচরণ করত। সেই জন্য নতুন নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়। তো দেখো পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, তোমরা তো জেনেছো পাকিস্তান কিভাবে সৃষ্টি হয়েছিল, তাই না? 1947 সালে ব্রিটিশদের থেকে আমরা কি করেছিলাম, বিভিন্ন আন্দোলনের মধ্যে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে, দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি, একটি পাকিস্তান, অন্যটি ভারত। তো পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, সীমাহীন বৈষম্য, বাংলা ভাষার অবমাননা ইত্যাদি কারণে, বাংলা ভাষা অবমাননা কেন, তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে, কিন্তু বাঙালিরা সেটা মেনে নেয়নি। তো মুসলিম লীগের বাংলা ভাষার অবমাননা ইত্যাদি কারণে মুসলিম লীগের এই অনেক নেতা মর্মাহত হন। তো মুসলিম লীগের বিরোধী পক্ষরা রাজনৈতিক দল গঠনে এগিয়ে আসেন। যারা মুসলিম লীগের বিরোধিতা করেছিল, কেন বিরোধিতা করেছিল? এই যে সীমাহীন বৈষম্য প্রদর্শন করছিল, মুসলিম লীগ দমন নীতি চালাচ্ছিল, তারপরে অগণতান্ত্রিক আচরণ করছিল, বাংলা ভাষার অবমাননা করছিল, সেই জন্য মুসলিম লীগের অনেক নেতারাই কি হন, মর্মাহত হন। মুসলিম লীগের বিরোধী যারা, এই জন্য তারা মুসলিম লীগের বিরোধিতা শুরু করেন। যারা মুসলিম লীগের বিরোধিতা করেছিলেন তাদের পক্ষে তারা কি করেছিল, রাজনৈতিক দল গঠনে এগিয়ে আসেন। এ সময় কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি ছাড়াও পিপলস ফ্রিডম লীগ, গণ আজাদি লীগ, পাকিস্তানের গণতান্ত্রিক যুবলীগ, নেজামে ইসলাম, খিলাফতি রব্বানি পার্টি, কৃষক শ্রমিক পার্টি ইত্যাদি সংগঠন গড়ে ওঠে। তবে সবচেয়ে বড় পট পরিবর্তন ছিল খোদ মুসলিম লীগের মধ্যে ভাঙন। মুসলিম লীগ কি করেছিল, মুসলিম লীগের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছিল। বাংলার মুসলিম লীগের সংস্কারপন্থী নেতারা কে কে ছিলেন? সংস্কারপন্থী নেতা সোহরাওয়ার্দী হাশেমপন্থী আনুটি ছিল, আর খাজা নাজিমুদ্দিন, মৌলানা আকরাম খাঁ পন্থী। তো বাংলা মুসলিম লীগের সংস্কারপন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। এরকম একটি প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তান তথা বাংলায় মুসলিম লীগ বিরোধী এক বা একাধিক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। কেন গড়ে ওঠে এইসব বিভিন্ন রাজনৈতিক দল? তোমাদেরকে বলেছি, যেহেতু মুসলিম লীগে পাকিস্তানের মুসলিম লীগ সরকার কি করছিল, পূর্ব পাকিস্তানে দমননীতি, সীমাহীন বৈষম্য, বাংলা ভাষার অবমাননা করছিল, তারপরে অগণতান্ত্রিক আচরণ করছিল। এই জন্য কি হয়েছিল, নতুন নতুন রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল। আওয়ামী মুসলিম লীগ থেকে প্রথমে তো মুসলিম লীগ ভেঙে কি হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ গড়ে তুলেছিলেন সংস্কারপন্থী নেতারা। কিন্তু এরপরে আবার আওয়ামী মুসলিম লীগ থেকে এই সংগঠনের নাম হয় আওয়ামী লীগ। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার টিকে আছেন, আমাদের আওয়ামী লীগের সরকার টিকে আছেন, ক্ষমতায় আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান। আচ্ছা দেখো, দীর্ঘদিন ধরে মুসলিম লীগের যারা গণতন্ত্রে বিশ্বাসী ও সংস্কারপন্থী ছিলেন, তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদতপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে। কি করেছিল, যারা আগেই জেনেছ বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং সংস্কারপন্থী ছিল, তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদতপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে। দেশ শাসনের চরম ব্যর্থতার পরিচয় দিয়ে এই প্রতিক্রিয়াশীল অংশ জনগণ থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে। কেউ যদি দমন নিপীড়ন চালায়, সেই সব নেতারা কি কখনো প্রিয় হতে পারে না। সেই জন্য তাদের প্রতি কি হয়েছিল, জনগণ ক্রমেই দূরে সরে যেতে থাকে।
তো অন্যদিকে মুসলিম লীগের বঞ্চিত নেতাদের প্রতি জনসমর্থন বাড়তে থাকে। আচ্ছা, জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মাওলানা আব্দুল হামিদ খান হাসান সহ অনেকে মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তোমরা তো জানো কেন কেন তারা এই প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। কারণ পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য শুরু করেছিল, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সব কিছুতেই তারা কি করেছিল, সীমাহীন বৈষম্য প্রদর্শন করতে শুরু করেছিল। এরপর তোমরা পাবে কোথায় কিভাবে তারা বৈষম্য করেছিল পূর্ব পাকিস্তানের প্রতি। ফলে কি হয়েছিল, নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন যারা সংস্কারপন্থী ছিলেন, যারা মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে ছিলেন। তো 1948 সালের মে মাসে ঢাকায় সোহরাওয়ার্দী একটি বিরোধী দল গঠনের জন্য আলোচনায় বসেন। কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1948 সালের মে মাসে ঢাকায় একটি বিরোধী দল গঠনের জন্য আলোচনায় বসেন। এর ওই ধারাবাহিকতা কাদের বিরুদ্ধে? মুসলিম লীগের বিরুদ্ধে। এর ওই ধারাবাহিকতায় পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী নেতৃবৃন্দের সাথে নতুন দল গঠন নিয়ে আলোচনা চলতে থাকে। নতুন দল গঠনের তৎপরতা উপস্থিতির পর 1949 সালের 23-24 জুন ঢাকার রোজ গার্ডেন নামের একটি বাড়িতে কর্মী সম্মেলন হয়। 300 জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেয়। সভায় সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কোথায় শুরু হয়েছিল নতুন দল গঠনের তৎপরতা উপস্থিতি? শুরু হয়েছিল 1949 সালের 23-24 জুন ঢাকার রোজ গার্ডেন নামে একটি বাড়িতে। আচ্ছা, কর্মী সম্মেলন হয়েছিল, 300 জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নিয়েছিলেন। সবাই সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ঢাকার আরমানটোলায় 24 জুন সদ্য গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ দলটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে 42 দফার কর্মসূচি গ্রহণ করে। এ সময় তাদের প্রধান দাবির মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, একজনের এক ভোট। তোমরা তো জানো রাষ্ট্রভাষা বাংলা 1956 সালে সংবিধানে মর্যাদা পেয়েছিল, কিন্তু 1949 সালে যখন 42 দফা কর্মসূচি গ্রহণ করা হয়, তখন তাদের এই প্রধান দাবির মধ্যে ছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, একজনের এক ভোট, গণতন্ত্র, একটি সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার পদ্ধতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং পূর্ব পশ্চিমের মধ্যে বৈষম্য দূরীকরণ। বাংলার ইতিহাসে আওয়ামী মুসলিম লীগ প্রথম সফল বিরোধী দল। এই দলটি গঠনের মাধ্যমে বিরোধী রাজনীতিতে যে শূন্যতা ছিল তা পূরণ হয়, জনগণের আস্থা অর্জনে সমর্থ হয়। মুসলিম লীগ ও পশ্চিম পাকিস্তানি শাসকদের কুশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে অচিরেই দলটি জনগণের আস্থা অর্জনে সমর্থ হয়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করে মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভে ব্যাপক ভূমিকা রাখে। এরপর মুসলিম লীগ একটি জনসংঘর্ষ দলে পরিণত হয়। তো মুসলিম লীগ থেকে বের হয়ে আমি মুসলিম লীগ নামে একটি নতুন দল গঠন করা হয়েছিল। তো জন্মলগ্ন থেকে আওয়ামী মুসলিম লীগ অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাস ছিল। ফলে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম সম্পর্কে বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করে। দেখো, আওয়ামী মুসলিম লীগ কি ছিল? অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চেতনায় বিশ্বাস ছিল। ফলে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। 1966 সালে 6 দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী বা জনগণের দলে পরিণত হয়। এরপর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরোটাই আওয়ামী লীগের হাতে চলে আসে। আওয়ামী মানে কি? জনগণের দল। 1970 সালে সাধারণ নির্বাচনে জাতীয় প্রাদেশিক পরিষদের দলটি একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতা
লাভ করে, এটা তোমরা জানো। বিভিন্ন অনুষ্ঠানে তোমাদের বিদ্যালয়ে যখন শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করা হয় তখন তোমাদের বিভিন্ন আলোচনা থেকে তোমরা জেনেছো কিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তো দেখো, এরপরে আমরা জানলাম বিভিন্ন রাজনৈতিক তৎপরতা, নতুন নতুন মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ডের ফলে নতুন নতুন রাজনৈতিক দল গঠন, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নামক একটি দল গঠন। তারপর আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, এটা তোমরা জেনেছ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লাইভ ক্লাসে নিশ্চয়ই অংশগ্রহণ করছো, তোমরা অংশগ্রহণ করবে আর সহপাঠীদের বলবে। তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আমি লিখে দিয়েছিলাম, খুব সংক্ষিপ্ত সিলেবাস। এই সিলেবাসটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আমি বিশ্বাস করি তোমরা এই ক্লাস পাবে। আমার ছাত্রী যদি পুরো বই পড়ে ইতিহাস পরীক্ষা দিয়ে যদি ক্লাস পেয়ে থাকে, তোমরা এত সংক্ষিপ্ত সিলেবাস ফলো করে অবশ্যই সবাই ইনশাল্লাহ এই ক্লাস পাবে। আর তোমরা একটু ভালো করে পড়বে, পড়লে তোমরা শিখতে পারবে, শেখার জন্যই পড়া। কেমন? জানতে পারলে জানবে, বুঝবে এবং ভবিষ্যতে তোমরা বুদ্ধিমান নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে এই দেশে তোমরা বসবাস করবে, এই দেশের উন্নতি করবে। এটা তোমার দেশ, তোমার ভাষা। আশা করি তোমরা পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, ভালো রেজাল্ট করবে, বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে। তো দেখো, এরপরে আমরা পাচ্ছি যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন। 1954 সালে কি হয়েছিল? প্রাদেশিক নির্বাচন হয়েছিল 1954 সালে। দেখো 1954 সালে কিন্তু প্রাদেশিক নির্বাচন হয়েছিল। 1954 সালে মনে রাখবে, প্রাদেশিক নির্বাচন 1954 সালে হয়েছিল। তো 1954 সালে যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন ছিল বাংলা রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত এই নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব। পাকিস্তান সৃষ্টির কয়েক বছরের মধ্যে ক্ষমতাসীন মুসলিম লীগের বিভিন্ন উপদল, অভ্যন্তরীণ কোন্দল, ব্যর্থ শাসন, অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতি প্রভৃতির কারণে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের আবশ্যক হয়ে পড়ে। তারপর বিশেষ করে এই সময় পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের চরম ব্যর্থতার ফলে, ব্যর্থতা কেন, পূর্ব পাকিস্তানের জনগণ কোনো দিক দিয়ে উন্নত হতে পারছিল না। তারা বিভিন্নমূলক বৈষম্য, মুসলিম লীগ যেহেতু পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করত, সেই জন্য কি হচ্ছিল, এই পূর্ব বাংলার জনগণের কোনো উন্নতি হচ্ছিল না, তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছিল না। ফলে বিশেষ পূর্ব বাংলা মুসলিম লীগ শাসনের চরম ব্যর্থ হয়। ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজাম ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়েছিল। আচ্ছা, আগে থেকে 1951 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় নানা বাহানা করে নির্বাচনের তারিখ বারবার পিছিয়ে দেয়। অবশেষে সরকার পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে 1954 সালের 8ই মার্চ। প্রাদেশিক নির্বাচন হয় 1954 সালের 8ই মার্চ। তো যুক্তফ্রন্ট গঠনের পটভূমি 21 দফা কর্মসূচি দেখো। যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল? 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল। এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করত মুসলিম লীগ। ফলে তোমরা তো জানো, প্রাদেশিক সরকার পরিচালনা করতো কারা? মুসলিম লীগ পূর্ব বাংলার। ফলে 1954 সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নয়, এককভাবে না, তারা বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে কি করেছিল? পাকিস্তানকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই পরিপ্রেক্ষিতে 1953 সালের 14ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলের যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ হয়। যুক্তফ্রন্ট মূলত 4টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। এক হলো একটা যুক্তফ্রন্ট মানে একক কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এটাকেই বলা হচ্ছে
যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট মূলত 4টি বিরোধী রাজনৈতিক দল সমন্বয়ে গঠিত হয়। কি কি দলগুলো? মৌলানা ভাসানী নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরেবাংলায় কে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি, মৌলানা আতাহার আলীর নিজামী ইসলামী পার্টি এবং হাজী দানেশের বামপন্থী গণতান্ত্রিক দল খিলাফতি রাব্বানী পার্টি। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। কেমন? এখনো আমাদের আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কি? নৌকা। তো আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির 42 দফার প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। পূর্ব বাংলার গণমানুষের আশাকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত। পূর্ব বাংলার মানুষ তো কি হচ্ছিল? বঞ্চিত হচ্ছিল না বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক সব ক্ষেত্রেই তারা কি হচ্ছিল? বঞ্চিত হচ্ছিল। তো তাদের আশাকাঙ্ক্ষার পূর্ব বাংলার মানুষের আশাকাঙ্ক্ষা সামনে রেখে প্রণীত এই 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। প্রধান দফাগুলি সংক্ষেপে বর্ণিত হলো। 21 দফা কর্মসূচিগুলো কি কি? দেখো 21 দফা কর্মসূচি করবো। 21 দফা কর্মসূচি কি কি? দেখো 21 দফা কর্মসূচি কি কি? প্রধান 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 দফাগুলো আমরা আলোচনা করব। এক ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। এটা আমাদের প্রাণের দাবি ছিল, যেহেতু বাংলা ছিল আমাদের মাতৃভাষা, মুখের ভাষা। এই বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দেশের আমার ছেলেরা কি করেছিল? জীবন পর্যন্ত দিয়েছিল। রফিক, শফিক, কালাম, বরকত, জাব্বার, এদের আমাদের নাম তোমরা জানো। তো দেখো, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত ও ভূমি কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ করা। যাদের বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত করতে হবে। আর ভূমিহীন মানে যাদের জমি জমা নেই, সেসব কৃষকদের মধ্যে উদ্বৃত্ত, যেগুলো জমির বৃত্ত থাকবে, বেশি থাকবে, সেগুলি বিতরণ করে দিতে হবে। পাট শিল্পকে জাতীয়করণ করতে হবে। আগে তো তোমরা পাট রচনা যদি পড়ে থাকো, তোমরা এই লাইনটা পড়ো, পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করতো, সেই জন্য পাট শিল্পকে জাতীয়করণ করতে বলা হয়েছিল। তো কৃষক উন্নতির জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। তারপর অর্থনৈতিক ও অবৈতনিক অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। অবৈতনিক মানে বেতন ছাড়া, বাধ্যতামূলক মানে প্রাথমিক শিক্ষা সব বাচ্চাদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটা বাধ্যতামূলকভাবে প্রবর্তন করার দফা ছিল একটি। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান মানে আমাদের ভাষা মাতৃভাষা, আমাদের ভাষার মাধ্যমে শিক্ষাদান করতে হবে। 52 সালে ভাষা আন্দোলনের 20 শহীদদের স্মরণে শহীদ নির্মাণ 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করা। তোমরা জানো গতকাল 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ছিল আর সরকারি ছুটির দিন ছিল। তো এটা একটা দফা ছিল, প্রধান দফা ছিল 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করতে হবে। 1940 সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান। আসলে 1940 সালের লাহোর প্রস্তাবে ছিল পাকিস্তান এক মুসলিম প্রধান অঞ্চল নিয়ে বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কিন্তু তখন ছিল কি হয়েছিল? লাহোর প্রস্তাব অনুসারে পাকিস্তান একটি পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। পাকিস্তান নামক একটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। অথচ পূর্ব বাংলাও মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল, পশ্চিম পাকিস্তানেও সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল। তো সেই জন্য প্রধান দফা ছিল 40 সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা। আইন পরিষদে আসন শূন্য হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তা পূরণ করা। এরপরে দেখো নির্বাচনের ফলাফল কি ছিল? নির্বাচনে অংশগ্রহণ করেছিল কারা? যুক্তফ্রন্ট। হ্যাঁ, 1954 সালে নির্বাচনের ফলাফলটা দেখো। 1954 সালে 8ই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলা প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। নির্বাচনে 37.19% ভোটার ভোট দেয়। 2রা এপ্রিল সরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশিত হয়। মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? 309টির মধ্যে 223টি। দেখো তোমরা যদি মনে রাখবে 309টি আসনের মধ্যে মোট 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট পেয়েছিল লাভ করে 223টি আসন।
শাসন লাভ করে যুক্তফ্রন্ট। আর নির্বাচনটা হয়েছিল 1954 সালে। এরপরে দেখো নির্বাচনের তাৎপর্য। 1954 সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। এই যে মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক ব্যর্থ শাসন, এই জন্য নতুন নতুন রাজনৈতিক দলের গঠন হয়েছিল। আবার বিভিন্ন দল ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছিল। যুক্তফ্রন্ট কি করেছিল 1954 সালে 1954 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং নির্বাচনের ফলাফল ছিল কি 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করেছিল 223টি আসন। তো ক্ষমতাসীন মুসলিম লীগ পেয়েছিল মাত্র 9টি আসন। তাহলে দেখো নির্বাচনের তাৎপর্য ছিল অতি অতি ও গুরুত্বপূর্ণ। 1954 সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। যুক্তফ্রন্ট নেতৃবৃন্দের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে, কারণ অনেক তরুণ নেতার কাছে মুসলিম লীগের বড় বড় নেতার পরাজয় ঘটে। এছাড়া যুক্তফ্রন্টের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ ভবিষ্যতে তাদের পূর্ব বাংলার বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। এই নির্বাচনের মাধ্যমে পূর্ব বাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ধারা সৃষ্টি হয়। সর্বোপরি এই নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবঙ্গালী নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এদেশীয় দূষকদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলাবাসীর রাজ্য শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? তাহলে আমার সাথে কথা বলো, আমাকে প্রশ্ন করো। তোমরা আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা বুঝতে পেরেছো না না পারোনি। অথবা তোমরা লাইভ অনুষ্ঠানে থাকলে আমি তোমাদেরকে প্রশ্ন করতাম, প্রশ্ন করে জেনে নিতাম তোমরা কতটুকু বুঝলে, কতটুকু জানলে। এর আগেও তোমরা ক্লাসে ডিটেলস জেনেছো, আর তোমাদেরকে আবার আমি তোমাদেরকে পুনরায় পড়াচ্ছি। তোমরা যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ করো আশা করি তোমরা আরও উপকৃত হবে। তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে, ভালো করে পড়াশোনা করবে। আমরা নির্বাচনে আমরা পড়লাম, গত ক্লাসে আমরা ভাষা আন্দোলন করেছি, আজকের ক্লাসে পড়লাম রাজনৈতিক তৎপরতা। 1947 সালে বাংলার বিদ্যমান রাজনৈতিক ভাবাদর্শ, মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড, নতুন নতুন রাজনৈতিক দল, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠন, যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচন। 1954 সালে যে প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল সেই প্রাদেশিক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তফ্রন্ট গঠনের পটভূমি এবং 20 দফা কর্মসূচি, নির্বাচনের ফলাফল, নির্বাচনের তাৎপর্য করলাম। তোমরা এই ধরনের এখান থেকে এই ধরনের প্রশ্ন পাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি অনেক সাজেশন কমানো হয়েছে। প্রতিটি চ্যাপ্টার থেকে তোমরা কি করবে, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারই পড়বে, ভালো করে পড়বে, যাতে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ ভালোভাবে করতে পারো। তো পূর্ব বাংলার রাজনৈতিক তৎপরতা থেকে তোমরা এই ধরনের প্রশ্ন পেতে পারো। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কীভাবে, আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলা হয় কেন, তারপরে আওয়ামী মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য, তারপর আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করা হয় কেন, ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন, স্বাধীনতা পূর্ব বাংলায় ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা ব্যাখ্যা করো, তাদের চেষ্টায় কোথায় কখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, পাকিস্তান সৃষ্টি, রাষ্ট্র সৃষ্টির সময় পূর্ব বাংলার রাজনৈতিক ধারা ছিল কয়টি ও কী কী, যুক্তফ্রন্ট বলতে কী বোঝো, কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে কেন, 1954 সালের নির্বাচনের তাৎপর্য, তারপরে প্রাদেশিক নির্বাচনের ফলাফল, যুক্তফ্রন্ট কেন গঠন করা হয়েছিল, 1954 সালের নির্বাচনের ফলাফল, 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণ, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় কেন, তারপরে আরও পাবে পাকিস্তানি শাসন আমলে মুসলিম লীগের কর্মকাণ্ড আলোচনা করো, 1954 সালে যুক্তফ্রন্ট জোট গঠনের পটভূমি ব্যাখ্যা করো, 1954 সালে প্রাদেশিক নির্বাচন গুরুত্ব তাৎপর্য, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যে কারণে ব্যর্থ হয়েছিল, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যে কারণে ব্যর্থ হয়েছিল এটা পরে পড়বো। আচ্ছা, এরপরে দেখো
তোমাদের 160 পৃষ্ঠা দেখো, 160 পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন আছে। সবুজনগর অঞ্চলে নির্বাচনে ক্ষমতাসীন প্রভাবশালী দলের নেতাকে মোকাবেলা ও পরাজিত করার জন্য ছোট ছোট দল একতাবদ্ধ হয়। ওই যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়েছিল, মন্ত্রিসভা না, যুক্তফ্রন্ট গঠন করে 1954 সালে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল, সেটা সে সম্পর্কে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তারা জনগণের আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। নির্বাচনী ইশতেহারটা কি ছিল? 21 দফা কর্মসূচি। জনমত জোটের উপর সার্বিক আস্থা রেখে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। এর অবসম্ভাবী ফল হিসাবে নির্বাচনে জোটের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয়ী হয় এবং ক্ষমতাসীন দলের নেতা চরমভাবে পরাজিত হয়। মুসলিম লীগের চরম পরাজয় সেটা বলা হচ্ছে। আর যুক্তফ্রন্ট কি হয়েছিল? জয়লাভ করেছিল। কয়টি আসন লাভ করেছিল? ভোটে লিখে দিয়েছি, মোট 309টি আসনের মধ্যে 220টি আসন লাভ করেছিল যুক্তফ্রন্ট। তো দেখো প্রশ্ন কি ছিল? 1 নাম্বার, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলা হয় কেন? সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতাপূর্ব কোন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়? ব্যাখ্যা করো। ক্ষমতাশীল ও প্রভাবশালী বলেই নির্বাচনে জয়ী হওয়া যায় না, পাঠ্যপুস্তকে বর্ণিত পঠিত অভিজ্ঞতার আলোকে উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। তাহলে তোমরা আরেকটা প্রশ্ন আছে ভাষা আন্দোলন সম্পর্কে। 1948 সালে দেখো, পলাশ ও তার বন্ধু ডেভিডের জন্মদিনে মোবাইল ফোনে মেসেজ ইংরেজি অক্ষরে শুভ জন্মদিন কথাটি লিখে পাঠায়। পাশ্চাত্য ভোক্তারায় বেড়ে ওঠা ডেভিড তার বন্ধুর কাজটিকে সমর্থন করেনি। সে ইংরেজিতে জন্মদিনের প্রচলিত মেসেজে হ্যাপি বার্থডে আশা করেছিল। তো 1948 সালের 24 প্রশ্নটা দেখো কি, 2 নম্বর প্রশ্ন কি ছিল? 1948 সালের 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন? খ, 1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়? গ, পলাশের মানসিকতায় কোন আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। ঘ, তুমি কি মনে করো ডেভিডের চিন্তা চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও। এই 2টা প্রশ্ন তোমাদের বাড়ি কাজ। কেমন? সৃজনশীল প্রশ্ন 2টাই বাড়ি কাজ এবং পড়ার উল্লেখ তোমরা পড়বে। বাড়ি কাজ এবং পড়া পড়বে। আমি তোমাদের লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা সিদ্ধান্ত থেকে প্রশ্ন দেয়, এগুলি পড়লো তোমরা। প্রশ্ন নির্বাচনী প্রশ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে ইনশাল্লাহ। আসল কথা হলো তোমরা বইটা ভালো করে পড়বে, অধ্যায়গুলো ভালো করে পড়বে, তাহলে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসুক তোমাদের কোনো অসুবিধাই হবে না। তারপরে 2-একটা প্রশ্ন নমুনা দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের বইতে দেখি সৃজনশীল প্রশ্ন আছে, এটা পড়বে এবং লিখবে। আরেকটা হলো বিতর্ক গঠন পরবর্তী ঘটনাগুলো মূল্যায়ন করো। আরেকটা হলো রাজনৈতিক আন্দোলন সম্পর্কে মাহবুব মুর্শেদ, এটা অবশ্যই না। তারপরে এই দুটো অবশ্যই শিখতে হবে থেকে। আর সৃজনশীল প্রশ্ন করবে, বহু নির্বাচনী প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, সময়কে নষ্ট হতে দিও না, সময় খুবই মূল্যবান, কমা চলে গেলে আর ফিরে পাবে না। যখন তোমরা রেজাল্টটা হাতে পাবে, ভালো রেজাল্ট পাবে, তখন তোমরা দেখবে কত উল্লসিত হচ্ছ। হ্যাঁ, আর যদি রেজাল্ট খারাপ হয় তোমার প্রতিদিনই কাঁদতে হবে। বন্ধুরা ভালো কলেজে চলে যাবে, তুমি কি হবে? তুমি পিছিয়ে থাকবে। ভালো করে পড়াশোনা করো সবাই। গাড়িটা দেখো, একাদশ অধ্যায় সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীরা, আমি বলবো না এই প্রশ্নটা শিখো, ওই প্রশ্নটা শিখো, শুধু ধারা নমুনা দেখিয়ে দিলাম। তোমরা পুরো বইটা ভালো করে পড়বে,
যাতে তোমরা যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারো এবং ইতিহাসে এ প্লাস পাও। ইতিহাসে এ প্লাস পাওয়া কোনো কঠিন বিষয় না, পড়লেই পাবে। তোমরা ইতিহাসকে ভয় করো, বেশি পড়া মনে করো, আসলে না। যতই পড়বে ততই শিখবে, ততই পড়াশোনা সহজ মনে হবে এবং ভালো রেজাল্ট করলে মন কী হবে, প্রশান্ত হবে, ভালো হবে। বাবা মা খুশি হবেন, বিদ্যালয়ের শিক্ষকরা খুশি হবেন, বিদ্যালয় কর্তৃপক্ষ খুশি হবেন বিদ্যালয়ের জন্য ভালো ফলাফল করলে। আর সবচেয়ে বড় কথা, তোমার নিজের জন্য একটা ভালো ফলাফল করা চাই। ইতিহাসে এ প্লাস পাওয়া কোনো কঠিন বিষয় না। আমার ছাত্রী পুরো বই পড়ে এ প্লাস পেয়েছে, কেমন? কোনো আর তোমাদের তো এখন খুব সংক্ষিপ্ত সিলেবাস, তোমাদের প্রত্যেকের আমি চাই তোমরা প্রত্যেকে এ প্লাস পাবে। এই জন্য যেভাবে সহযোগিতা করা দরকার আমি তোমাদেরকে সহযোগিতা করব, যেভাবে তোমরা সহযোগিতা চাও। এবং ডায়েরিতে তোমাদের ডায়েরিতে আমার ফোন নাম্বার আছে। তোমাদের জন্য শুভকামনা করছি। আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।